জাতীয় সরকার গঠনের প্রস্তাবনা চূড়ান্ত। তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, ডক্টর শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশ্ন হচ্ছে, এটা কি নিছকে একটি আলোচনা নাকি আগাম নির্বাচনের আগেই গোপনে শুরু হয়ে গেছে জাতীয় সরকার গঠনের রূপরেখা চূড়ান্ত করার প্রক্রিয়া? জাতীয় সরকার নিয়ে গত কয়েকদিন যাবত আমি একটি ফর্মুলার কথা বলে আসছিলাম, যেই ফর্মুলাটা অনেক আগে ডক্টর পিনাকি ভট্টাচার্য দিয়েছিলেন। আজকে বাংলাদেশের এনটিভি, বাংলাদেশের বড় একটি পপুলার এনটিভিতে আমি যে ফর্মুলাটা দিয়েছি 100% সেই ফর্মুলাটাই তারা প্রকাশ করেছেন এবং তারা বলছেন এখন ওয়াশিংটন ডিসিতে, বেইজিং এ, দিল্লিতে, পৃথিবীর সব জায়গায় নাকি এই ফর্মুলা নিয়ে আলোচনা হচ্ছে। এই ফর্মুলার পক্ষে এবং বিপক্ষে দিল্লি, আর পক্ষে আছেন ওয়াশিংটন, পক্ষে আছেন বেইজিং, পক্ষে আছেন ইউরোপিয়ান ইউনিয়ন। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আমরা বিশ্বাস করি যে তিনি রাষ্ট্রপতি পদে থাকলে 100% বাংলাদেশে যে কোনো ব্যক্তির তুলনায় বাংলাদেশের জন্য কল্যাণ হবে। এটা আপনি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আপনার কাছে নেগেটিভ ফিল হতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা। কারণ আপনি আগামী বিশ্বে কূটনীতি পাড়ায় খুব জোরে সোরে একটি কথা চলছে। কে হচ্ছেন আগামী দিনের নতুন প্রেসিডেন্ট, কে হচ্ছেন প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী। বাংলাদেশে কি কোনো সংসদীয় সরকার আসবে, পার্লামেন্ট থাকবে, নাকি জাতীয় সরকার গঠন হবে? বিএনপি সারা দেশে আজকে যে জনসভার মধ্য দিয়ে বাংলাদেশকে তাক লাগিয়ে দিল, এটাও অনেক রাজনৈতিক দলের জন্য নতুন বার্তা নিয়ে এসেছে। আবার জামায়াতের এটিএম আজহারুল ইসলামকে বরণ করলো ঢাকাবাসী। আর কূটনীতি পাড়ায় বা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় রাষ্ট্রের কাছে প্রফেসর ইউনূস নতুন মডেল হয়ে যাচ্ছে। তারেক রহমান কি হবেন, প্রধানমন্ত্রী নাকি প্রেসিডেন্ট? তাহলে ইউনূস বিদায় নিচ্ছেন? ভারত কি ভাবছে আসলে? শেখ হাসিনার শেষ পরিণতি কি হবে? এই সবগুলো প্রশ্নের উত্তর জানাবো আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, কূটনীতি পাড়ায় কি চলছে আসলে? সাম্প্রতিক সময় পর্দার অন্তরালে অনেক রকম আলোচনা চলছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেইটি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ঢাকার জাতীয় প্রেস ক্লাব, দুপুর 2টা। হলরুমের বাতাসে অদ্ভুত এক গন্ধ। গরম চায়ের কাপের পাশে ফিসফাস চলছে সাংবাদিকদের মধ্যে। কেউ জানে না আজ কি ঘটতে যাচ্ছে। হঠাৎ মঞ্চে উঠলেন এক সাবেক সচিব, হাত তুলে থামালেন গুঞ্জন। তার কণ্ঠে যেন চাপা আগ্নেয়গিরির শব্দ। জাতীয় সরকার গঠনের প্রস্তাবনা চূড়ান্ত। তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, ডক্টর শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই মুহূর্তে ঘর যেন থমকে গেল। বাইরে দুপুরের আলো থাকলেও হলরুমে নেমে এলো রাজনীতির এক গভীর ছায়া। রাজনীতি এখন আর জনসভায় হয় না, এটা এখন বৈঠকখানা, ওয়াশিংটন, লন্ডন আর কূটনীতিকদের চা চক্রে, যেখানে সিদ্ধান্ত হয় মানুষের অজান্তে। জাতীয় সরকার গঠনের এই প্রস্তাব কি নিছকই চিন্তাভাবনা, নাকি ইতিমধ্যেই ভাগ হয়ে গেছে কে কোথায় থাকবে? সূত্র বলছে পুরো কাঠামো সাজানো হয়েছে অনুপাতে। বিএনপি 25%, জামাত 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি 10%, বাকি দলসমূহ 25%। মজার ব্যাপার হলো কারো মন্ত্রী হওয়ার সুযোগ নেই। সবাই হবেন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, অর্থাৎ সরকার হবে কালেকটিভ, নেতৃত্ব ছায়ার সিদ্ধান্ত কেন্দ্রীয়। এই কেন্দ্রীয়তা কোথায়? উত্তরটা গোপনে ফিসফিস করে বলা হয় ডক্টর ইউনূসের হাতে। এমনকি এই কাঠামোর একটি খসড়া কপি ছড়িয়ে পড়েছে বিদেশি দূতাবাসগুলোর হাতেও। ঢাকায় নিযুক্ত এক পশ্চিমা সাংবাদিক বিশ্লেষণে জানিয়েছেন, দিল্লি এ ব্যাপারে খুশি নয়, কিন্তু ওয়াশিংটন ও বেইজিং খুশি। এই প্রস্তাবনার সবচেয়ে চমকপ্রদ ও বিতর্কিত অংশ রাষ্ট্রপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। পশ্চিমারা দেখছে তাকে সম্ভাব্য বিকল্প নেতৃত্ব হিসেবে। ভারতের কাছে তিনি এখন সবচেয়ে বড় কূটনৈতিক মাথা ব্যথা। চীনের সঙ্গে সম্ভাব্য অর্থনৈতিক জোট, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সরবতা, আদানি আম্বানিদের কনসেশন বাতিল, সব মিলে এই বৃদ্ধ রাষ্ট্রনায়ক হয়ে উঠেছে এক অন্তরালের তপস্বী। কিন্তু শুধু এই কারণেই নয়, তিনি এমন একজন যিনি রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থেকেই ক্ষমতার ভার ব্যাখ্যা করতে পারেন। তার গ্রামীণ দর্শন এখন রাষ্ট্র দর্শনের রূপ নিতে চলেছে। তিনি রাজনীতিবিদ নন, কিন্তু তার প্রতিটি উপস্থিতি রাজনীতিকে কাঁপিয়ে তোলে। তার আড়ালেই ঢাকার কূটনৈতিক পাড়ায় গড়ে উঠেছে এক নতুন মোর্চা। সেখানে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত থেকে শুরু করে জাতিসংঘের কিছু উপদেষ্টার সক্রিয়। তার নামে তৈরি হয়েছে অন্তত 2টি সাদা কাগজের বিশ্লেষণ, একটি নিরাপত্তা কাঠামো নিয়ে, অন্যটি তথ্য প্রযুক্তি ও নগরভিত্তিক কর্মসংস্থান পরিকল্পনা। বলা হচ্ছে তার নেতৃত্বেই হবে নীতি নির্ধারক রাষ্ট্রপতিতন্ত্র, যেখানে সংসদ ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ভেঙে পড়বে। ডক্টর ইউনূসের ছায়ায় থাকবে এক নীরব অভিভাবক সরকার।
যারা তাকে চায় না তারা জানে এই মানুষটি জিতে গেলে শুধু সরকার বদলাবে না, বদলে যাবে রাষ্ট্রের অর্থনৈতিক রূপরেখা, কূটনৈতিক সমীকরণ এবং আঞ্চলিক ভারসাম্য। এমন এক সরকার যা যুক্তরাষ্ট্রের নেশন বিল্ডিং এক্সপেরিমেন্ট হিসেবে প্রশংসিত হতে পারে, তবে ভারতের দক্ষিণ ব্লকের চোখে সেটি এক নন স্টেট থ্রেট, এক রাষ্ট্রনেতা যার পেছনে নেই কোনো দল, কিন্তু চারপাশে তৈরি হয়েছে এক ছায়া রাষ্ট্র। এই জাতীয় সরকারে আওয়ামী লীগের নাম নেই। বলা হচ্ছে শেখ হাসিনা এখন দিল্লিতে নির্বাসিত। ভারত সরকারের ভেতরেই চলছে দোদুল্যমানতা। তাকে ফিরিয়ে আনবে না নতুন কার্ড খেলবে? প্রফেসর ইউনূস ও তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকার মানে মোদী বিরোধী ঢাকা, যা ভারতের জন্য হতে পারে নতুন দুঃস্বপ্ন। এখানে প্রশ্ন উঠছে, জাতীয় সরকার কি কেবল রাজনৈতিক রদবদল নাকি দীর্ঘমেয়াদী ভৌগোলিক পালাবদল? যদি শেখ হাসিনাকে ফেরত আনা হয় তবে তিনি থাকবেন কোন ভূমিকায়? রাষ্ট্রপতির অধীনে সাবেক প্রধানমন্ত্রী, এ কি তার জন্য গ্রহণযোগ্য, নাকি ভারত তাকে ব্যবহার করে এই অভ্যন্তরীণ শীতল যুদ্ধে একটি চাল হিসেবে রাখবে? নাগরিকদের সবচেয়ে বড় প্রশ্ন, এই জাতীয় সরকার কদিনের? নির্বাচন কবে হবে, নাকি এটি হবে নতুন একচেটিয়া চুক্তিপত্র? প্রস্তাবিত নকশা অনুযায়ী রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর মধ্যে ভাগ হবে ক্ষমতা। প্রধানমন্ত্রী থাকবেন ছায়ার মতো একজন প্রতিনিধি মাত্র, যিনি বাস্তব সিদ্ধান্তে অংশ নিতে পারবেন না। এর অর্থ গণতন্ত্রের নামে গোপন প্রশাসন, প্রতিনিধিত্বের আড়ালে অভিভাবকতন্ত্র। দিল্লি ও লন্ডনের রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বাংলাদেশ এখন মায়ানমার মডেল ও নেপাল মডেলের মাঝে দুলছে। বিশ্লেষকরা দ্বিধায়। এক পক্ষ বলছে এটি দেশের জন্য একটা ট্রানজিশনাল মডেল, যেখানে দলীয় সংঘর্ষের বাইরে গিয়ে নতুন কাঠামো তৈরি হবে। তারা বলছে এটি একটি রাজনৈতিক বিবর্তন, যেখানে নির্বাচনের চেয়ে কাঠামোগত স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ। গণতন্ত্র নয়, বরং দায়িত্বশীল গভর্নেন্স হবে এর মূল মন্ত্র। এমনকি এটিকে বাংলাদেশ 2 নামে ব্যাখ্যা করছেন কেউ কেউ। একটি শীতল, পরিকল্পিত এবং বহুজাগতিক স্বার্থ নির্ভর শাসন ব্যবস্থা। এই ধারার প্রবক্তারা যুক্তি দেন, এই সরকার হবে সার্ভিস ডেলিভারি স্টেট, যেখানে জনগণের মৌলিক চাহিদা পূরণই হবে সরকারের একমাত্র লক্ষ্য। তারা যুক্ত করেন, অস্থির রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে এটি নাগরিক ভিত্তিক প্রশাসনের সূচনা হতে পারে। অন্যপক্ষ বলছে এ এক চরম রাজনৈতিক প্রহসন, যেখানে কিছু কূটনীতিক ও বিদেশি শক্তি গোপনে গঠন করছে ডিল সরকার। জনগণের কোনো মত নেই, ভোট নেই, পার্লামেন্ট নেই। এটি এক নেটওয়ার্ক কু, যার সেনাবাহিনী নেই, কিন্তু আছে মিডিয়া, অর্থ এবং আন্তর্জাতিক সিলমোহর। তবে এই সত্য কেউ অস্বীকার করতে পারছে না, বাংলাদেশ এখন এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে প্রতিটি দিন হয়ে উঠছে একটি সম্ভাব্য পালাবদলের ঘণ্টা। কূটনীতি পাড়ায় খুব জোরে সোরে একটি কথা চলছে। কে হচ্ছেন আগামী দিনের নতুন প্রেসিডেন্ট, কে হচ্ছেন প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী? বাংলাদেশে কি কোনো সংসদীয় সরকার আসবে, পার্লামেন্ট থাকবে, নাকি জাতীয় সরকার গঠন হবে? বিএনপি সারা দেশে আজকে যে জনসভার মধ্য দিয়ে বাংলাদেশকে তাক লাগিয়ে দিল, এটাও অনেক রাজনৈতিক দলের জন্য নতুন বার্তা নিয়ে এসছে। আবার জামায়াতের এটিএম আজহারুল ইসলামকে বরণ করল ঢাকাবাসী। আর কূটনীতি পাড়ায় বা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় রাষ্ট্রের কাছে প্রফেসর ইউনূস নতুন মডেল হয়ে যাচ্ছে। তারেক রহমান কি হবেন, প্রধানমন্ত্রী নাকি প্রেসিডেন্ট? তাহলে ইউনূস বিদায় নিচ্ছেন। ভারত কি ভাবছে আসলে? শেখ হাসিনার শেষ পরিণতি কি হবে? এই সবগুলো প্রশ্নের উত্তর জানাবো আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, কূটনীতি পাড়ায় কি চলছে আসলে? সাম্প্রতিক সময় পর্দার অন্তরালে অনেক রকম আলোচনা চলছে। ইউনূস সরকার যে বললেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, আদৌ কি নির্বাচন হবে? বাংলাদেশের জনগণ কি একটি নির্বাচন দেখতে চাইছে, নাকি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যেই নির্বাচনটি বা নির্বাচনের প্রত্যাশা রয়ে গেছে? বাংলাদেশের মানুষ বা তরুণ জনসংখ্যা বা জনশক্তি বা তরুণ ভোটার জেনজি, তারা কি চাইছে? অনেক রকম বিশ্লেষণ চলছে। সাম্প্রতিক সময় কূটনীতি পাড়ায় যে আলোচনা চলছে, সেখানে বলা হচ্ছে আমেরিকা বা বিশ্ব মোড়লরা বাংলাদেশে এই মুহূর্তে কোনো রাজনৈতিক সরকার চাইছে না, কিন্তু জাতীয় সরকার চাইছে। কেমন জাতীয় সরকার, কি ধরনের জাতীয় সরকার? সেখানে ক্ষমতায় থাকবে প্রেসিডেন্ট, আর প্রধানমন্ত্রী থাকবে প্রতীকী পদ। পার্লামেন্টারিয়ান কোনো সিস্টেম সেখানে থাকবে না। এখন প্রশ্ন হলো, তাহলে প্রেসিডেন্ট হবেন কে? আলোচনা আসলে প্রেসিডেন্ট হতে পারেন প্রফেসর ইউনূস, আর প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান, উপপ্রধানমন্ত্রী হতে পারেন জামায়াত নেতা ডক্টর শফিকুর রহমান। এই তিনটি পদ নিয়ে মোটামুটি আলোচনা, সঙ্গে আনুপাতিক হারে কারা কত আসন বা কারা কতটুকু অংশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসবে। বলা হচ্ছে বিএনপিকে দেওয়া হবে 25%, জামায়াত ইসলামকে দেওয়া হবে 20%, আর এনসিপিকে দেওয়া হবে 15%, দেওয়া হবে ইসলামী দলকে 5,
সমাজের বিশিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিকে 10%, অন্যান্য দল হয়তো 20-25% সবাই মিলে পাবে। প্রফেসর ইউনূসকে ঘিরে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে এবং প্রধানমন্ত্রী পদে যিনি থাকবেন জনাব তারেক রহমান, তিনি একক সিদ্ধান্তে বা তিনি সংসদ নেতা বা সংসদ কিংবা প্রধানমন্ত্রী, এটি খুব গৌণ একটি পদ হয়ে যাবে। এই প্রস্তাবটি চীন গ্রহণ করেছে, এই প্রস্তাবটি আমেরিকাও গ্রহণ করেছে, কিন্তু ভারত গ্রহণ করেনি। ভারত চাইছে যে কোনোভাবে দিল্লির দাস শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ইস্টাবলিশ করতে। যদি জাতীয় সরকার গঠন হয় সেক্ষেত্রে এই প্রক্রিয়াটা তৈরি হতে পারে। বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা, সুশীল সমাজ, যুক্তরাষ্ট্রে যারা বড় বড় গুরুত্বপূর্ণ পদে বসে আছেন, যারা রাজনীতি থেকে একটু দূরে বা রাজনীতি বিমুখ, তারা প্রফেসর ইউনূসকে সর্বোচ্চ পদে, গুরুত্বপূর্ণ পদে দেখতে চান। নগরায়ন বা নগর কেন্দ্রিক একটি রাষ্ট্র তৈরি এবং ঢাকাকে বিচ্ছিন্ন করে, অর্থাৎ ঢাকাকে রাজধানী বা ক্যাপিটাল রেখে প্রতিটা ডিস্ট্রিক্টকে উন্নয়নের দিকে নিয়ে আসা, তৃণমূল জনগোষ্ঠীকে একটা নগরের মধ্যে আটকে রেখে, সীমাবদ্ধ রেখে একটা সমাজকে বা একটা জেলাকে উন্নত করা, কেবল সবাই ঢাকা ছুটে আসবে বিষয়টি এরকম না, এরকম একটি ব্যবস্থা করা। পাশাপাশি নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। কেউ কেউ বলছেন এটি নেপাল কিংবা এটি আমাদের নিকট যে আরও কিছু দেশ আছে সেই দেশের আদলে এই সিস্টেমটা হতে পারে। সাবেক মার্কিন রাষ্ট্রদূতদের মতো লোকেরাও এটার মধ্যে নাক গলাচ্ছেন। তারা চাইছেন প্রফেসর ইউনূসের মতো সবার গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে আরও সময় রাখতে। এখন এটি কি আগামী নির্বাচন পর্যন্ত জাতীয় সরকার থাকবে, নাকি আগামীতে নির্বাচন বন্ধ রেখে আরও 5 বছরের জন্য এই সিস্টেমকে বলবৎ রাখবে, এটা নিয়ে আসলে আলোচনা আছে। কিন্তু দিল্লি ভিন্ন কিছু চাইছে। দিল্লি চাইছে একটি দল ক্ষমতায় আসুক, তাদের কাছে সর্বক্ষমতা থাকুক এবং দিল্লি তাদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করে তাদেরকে দিয়ে তাদের অবস্থাটাকে আবার বাংলাদেশে পাকাপোক্ত করবে। এখন জাতীয় সরকার গঠন হলে বিএনপি 25, জামাত 20, এনসিপি 15, ইসলামী দল 5, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা 10 বা আদার্স দলগুলোকে 25, এই যে বন্টন, এখানে আওয়ামী লীগ কোথায়? দিল্লির প্রশ্ন হলো এখানে। কিন্তু এই প্রস্তাবটি চীন এবং আমেরিকা গ্রহণ করলেও ভারত করতে পারছে না। ভারতের এখানেই মাথা ব্যথা, কারণ ভারতের সবচেয়ে ভয় হলো প্রফেসর ইউনূস। আবার প্রফেসর ইউনূস যদি প্রেসিডেন্ট হন, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, উপপ্রধানমন্ত্রী ডক্টর শফিক হন, সেক্ষেত্রে এই সিস্টেমটা এমনভাবে তৈরি হবে যে যারা ভারতের তাবেদার তারা চাইলে কিচ্ছু করতে পারবে না। আর চীনের সাথে বাংলাদেশের যে অর্থনৈতিক ভিত্তিটা তৈরি হচ্ছে, এটা আরও মজবুত হবে। এক্ষেত্রে আমেরিকা ইয়েস, চীনও ইয়েস, দিল্লি নো। এখন আমাদের সামনে যে প্রশ্নটা তৈরি হয়েছে, বাংলাদেশের তাহলে সংসদীয় সিস্টেমে নির্বাচন কি বাদ হয়ে যাবে, নাকি 10 বছর পরে হবে, নাকি 5 বছর পরে হবে? সংস্কার কমিশন যে সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছে সেখানে আমরা দেখলাম অধিকাংশ জায়গায় বিএনপি ক্রস, অর্থাৎ যে প্রস্তাবনাগুলো এই সংস্কার কমিশন উত্থাপন করেছে জামায়াত এবং এনসিপির মতামতে আমরা দেখলাম তারা সবাই টিক দিয়েছে, ওকে দিয়েছে। ম্যাক্সিমাম জায়গায় জামাত এনসিপি সরকারের সংস্কার কমিশনের পক্ষে, কিন্তু বিএনপির অবস্থান ভিন্ন খাতায়। এখন প্রশ্ন হলো যে জাতীয় সরকার গঠন হলে এটা বিএনপি মানবে বা জামায়াত মানবে বা এনসিপি মানবে? ভেতর মহল বলছে জামায়াত এনসিপি ইতিমধ্যে মানতে রাজি হয়েছে। বিএনপির ক্ষেত্রেও একটা পক্ষ মানতে রাজি, একটা পক্ষ মানতে রাজি না। প্রশ্ন হলো বিএনপি যদি মানতে রাজি হয় সেক্ষেত্রে তারেক রহমান প্রধানমন্ত্রী, মানতে রাজি না হলে আওয়ামী লীগ বা বিএনপির মতো একটা বড় দলের অবস্থান কি হবে? এখন আমেরিকার মতো শক্তিশালী ওয়ার্ল্ড ইস্টাবলিশমেন্ট কোনো বিষয় চাইলে সেখানে আমাদের উপমহাদেশে বা দক্ষিণ এশিয়াতে কোনো মোড়লরা সেটাকে আসলে অগ্রাহ্য করতে পারে না। তারেক রহমান ইতিমধ্যে লন্ডন থেকে তার স্ত্রী জুবাইদা রহমানকে পাঠিয়েছেন। তিনি একটার পর একটা সাকসেস প্রোগ্রাম করছেন। তারেক রহমান তৃণমূল যে প্রোগ্রামগুলো করেছিলেন, তৃণমূলের সব মানুষকে নিয়ে যেভাবে জাতীয়তাবাদী শক্তিকে তৈরি করার কাজটি করছিলেন, এবার জুবাইদা রহমান তিনি নারীদের নিয়ে, তারুণ্যকে নিয়ে বা আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সেভাবে কাজ করছেন। আবার তারেক রহমানের আস্থাভাজন বিশ্বাসী প্রিয় ভাইয়েরাও নেমেছে মাঠে। ইতিমধ্যে তারেক রহমানের বিশেষ উপদেষ্টা মাহাদি আমিনও বাংলাদেশে ছুটে বেড়াচ্ছেন, তরুণদের নিয়ে প্রোগ্রাম করছেন, বিভিন্ন সংস্কারমূলক প্রোগ্রাম করছেন, কিভাবে বাংলাদেশকে আগামী দিনে উন্নত করা যায়, কৃষিভিত্তিক বাংলাদেশকে গড়া যায়, শিল্পভিত্তিক বাংলাদেশকে গড়া যায়। এক্ষেত্রে মাহাদি আমিন যথেষ্ট জোরালো কাজ করে যাচ্ছেন। সবকিছু মিলে
বিএনপি তার দলটার ভেতরে নতুন করে একটা উদ্দীপনা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। একদিকে বিএনপির সেকেলের নেতারা তারা আগের মতোই রয়ে গেছেন, তারা তারেক রহমানের বক্তব্যগুলোকে ফলো করছেন না, তারা তাদের মতো করে আগের মতোই এটা দখল সেটা দখল করে যাচ্ছেন। অমুক ভাইয়ের সালাম নিন, অমুক মার্কায় ভোট দিন, অমুক ভাইয়ের ঘাঁটি, তমুক এলাকার মাটি, এই যে স্লোগান দিচ্ছেন, কিন্তু তারেক রহমান ভিন্ন কিছু ভাবছেন। বাট দলের মধ্যে এখন তিনি সংস্কারটা আনতে পারছেন না, অথবা চাইছেন না, অথবা চাইলেও সম্ভব হচ্ছে না, কারণ তিনি দূরে রয়েছেন। এবং বেগম জিয়া যেহেতু অসুস্থ মানুষ, তাই তিনি খুব বড় ভূমিকা রাখতে পারছেন না। জোবাইদা আপা এখন যতটুকু চেষ্টা করছেন গুছিয়ে উঠতে বা বোঝার চেষ্টা করছেন, ঠিক কাঙ্ক্ষিত সময় তারেক রহমান দেশে পৌঁছবেন, তিনি একটা বড় রকম প্রজেক্ট হাতে নেবেন বা তিনি বড়ভাবে দলটাকে আবার গোছাবার চেষ্টা করবেন। এটি হলো একটি পক্ষের বক্তব্য। কিন্তু আন্তর্জাতিকভাবে ইস্টাবলিশমেন্টের যে চিন্তাটা, যেটাকে আমরা ওয়ার্ল্ড ইস্টাবলিশমেন্ট বলি, তাদের চিন্তাটা হলো ভিন্ন। তারা প্রফেসর ইউনূসকে নিয়ে চিন্তা করছেন, যে কারণে তারেক রহমান এখনো দেশে আসতে পারছেন না। এখনো আমাদের শত্রু রাষ্ট্রের এজেন্সির ভয়টা রয়ে গেছে, তারেক রহমানের জীবন হুমকিতে রয়ে গেছে, এমনটিও কেউ কেউ বলছেন। যদিও এই ব্যাপারে বিএনপি প্রকাশ্যে মুখ খুলছে না, কিন্তু অনেকেই বলছেন তারেক রহমানের জীবন হুমকিতে রয়েছে। সেটা প্রতিবেশী দেশ বা তাদের এজেন্সি বা আমাদের দেশেরও বিশ্বাসঘাতকরা তার জীবনের যে কোনো ক্ষতি করতে পারে। নির্বাচন আগামী বছরের জুনের মধ্যে, জানালেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলো এগিয়ে নিয়ে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন আয়োজন করা হবে। বুধবার টোকিওর ইম্পেরিয়াল হোটেলে ডক্টর ইউনূসের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসো সাক্ষাৎ করতে এলে তিনি এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে পাঠানো এক বিবৃতিতে তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার তিনটি মূল ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়ার জন্য কাজ করছে। সেগুলো হলো সংস্কার, হত্যাকারীদের বিচার এবং একটি সাধারণ নির্বাচন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন এবং ঋণ পরিশোধে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি সাধন করেছে। প্রধান উপদেষ্টা বলেন, আগের সরকার আমাদের দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, তরুণদের এর বিরুদ্ধে জেগে উঠতে বাধ্য করেছে। যে জগা খিচুড়ি তৈরি হয়েছে তা ঠিক করার জন্য তরুণরা আমাকে আমন্ত্রণ জানিয়েছে। বৈঠকে আসর সঙ্গে থাকা বেশ কয়েকজন জাপানি আইন প্রণেতা বলেন, অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ইপিএ স্বাক্ষর বাংলাদেশে আরো জাপানি বিনিয়োগ আকৃষ্ট করতে এক ধাপ এগিয়ে নিতে পারে। প্রধান উপদেষ্টা বলেন, জাপান গত 10 মাসে আমাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিয়েছে। আমি জাপানকে এই সহায়তার জন্য ধন্যবাদ জানাতে চাই। এই অর্থে ধন্যবাদ জানানোর জন্যই এবারের এই সফর। অধ্যাপক ইউনূস তারো আসোকে চলমান সংস্কার কার্যক্রমগুলো সরাসরি দেখার জন্য বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।